সবচেয়ে বেশি এখন হ্যাক হচ্ছে হোয়াটসঅ্যাপ, সবচেয়ে বেশি হ্যাক হচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে। কিছুই না, একটা আপনাকে দেখবেন কোনো বন্ধুর একটা অ্যাকাউন্ট থেকে বলবে যে আমি আপনাকে একটা SMS-এ কোড পাঠাচ্ছি, আমার কোডটা শেয়ার করো। বেশ, সেম প্রিন্সিপাল, কোড কাউকে শেয়ার করবো না, যে কোডই হোক না, যে কোডই হোক না কেন। ওই কোডটা যে মুহূর্তে আমি ওকে শেয়ার করবো, হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যাবে। এটা এখন সারাদিন বোধহয় আমার কাছে 50-60টা করে ফোন আসা শুরু করেছে। এবার এই সবগুলো বন্ধ করার একটাই রাস্তা। কি রাস্তা? 2 স্টেপ ভেরিফিকেশন বা OTP এনেবল করা। আজকের পর্ব যারা দেখছেন তাদেরকে প্রথমেই আমি এই জিনিসটা, এটা কার্ড দেখাতে চাইছি। দেখুন, এটা একটা ডেবিট কার্ড, এটা আমার পার্সোনাল ডেবিট কার্ড। কেন আমি এই ডেবিট কার্ড আপনাদেরকে দেখালাম প্রথমেই এই পর্বে যারা অনুষ্ঠান দেখছেন, কারণ এই ডেবিট কার্ড নিয়েই ফ্রড করা এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের মনে একটা ভয় ধরে গেছে। শুধু ডেবিট কার্ড নয়, সাইবার ফ্রড, সাইবার ক্রাইম নিয়ে কিন্তু আমাদের মনে প্রচণ্ড পরিমাণে আমরা প্রত্যেকে আতঙ্কিত। কার অ্যাকাউন্ট থেকে কখন টাকা গায়েব হয়ে যাবে আপনি জানেনও না, যে আপনার টাকা গায়েব হয়ে যাচ্ছে, আপনার কাছে SMS চলে আসছে ব্যাংক থেকে যে দিস অ্যামাউন্ট ইজ ডেবিটেড ফ্রম ইউর অ্যাকাউন্ট। আপনারা দেখছেন ট্রাইব ফ্রি বাংলা, নীতি নির্ণয় না দুর্নীতি। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আর আজকের পর্ব প্রথমেই বোঝা গেছেন আমি ডেবিট কার্ড দিয়ে শুরু করেছি, অর্থাৎ সাইবার ক্রাইম এবং সাইবার ফ্রড ভীষণ 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 গুরুত্বপূর্ণ আজকের পর্ব আমাদের প্রত্যেকের জন্য, আপনাদের প্রত্যেকের জন্য, এই সমাজের জন্য, যে কিভাবে বুঝবেন যে আপনি ফ্রড হতে যাচ্ছেন, কিংবা ফ্রড হলে সেখান থেকে বাঁচবেন কিভাবে, প্রিকশনস কিভাবে নেবেন। এই নিয়ে কিন্তু আমাদের সঙ্গে আছেন, আমার পাশে বসে আছেন আপনাদের খুব পরিচিত সাইবার ক্রাইম ফ্রড এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত। সন্দীপবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলা এবং নীতি নির্ণয় আর দুর্নীতির আজকের বিশেষ পর্বে স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমেই কার্ড দিয়ে শুরু করলাম। এটা খুব একটা কমন ইনসিডেন্ট, আপনারা দেখেছেন, আগেও সংবাদ মাধ্যমে আমরা কভার করেছি। ATM-এ আপনি ঢুকেছেন টাকা তুলবেন বলে, একটা ডেবিট কার্ড, আপনি এই ডেবিট কার্ড ATM মেশিনে প্লাগ ইন করলেন, ঢোকালেন, ঢুকিয়ে আপনি টাকা তোলার জন্য মেশিনে গেলেন। তারপর সামহাউ সন্দীপবাবু কার্ড গট স্টাক, মানে কার্ড কিন্তু আটকে গেল, কার্ড বেরোলো না ATM থেকে। আপনি কি করলেন? আপনি সঙ্গে সঙ্গে বেরিয়ে কি করব, তখন প্যানিক গ্রেপ প্রত্যেকেই, স্বাভাবিক, কাকে ফোন করব, ব্যাংকে ফোন করবো না কাকে করবো। আপনারা নাম্বার দেখলেন, ATM-এর বাইরে হোক কি ATM-এর ভেতরে হোক, সেই নাম্বারে আপনি ফোন করলেন যে আমার কার্ড আটকে আছে ATM মেশিনে। তারপর আপনাকে বলা হলো আপনি এইখানে আসুন, কার্ড ওই অবস্থায় থাক, আপনি আসুন, আমরা দেখছি কি করা যায়। আপনি যেতে যেতেই আপনার কাছে SMS চলে এলো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আতঙ্ক এবং প্রশ্ন। সন্দীপবাবু একটু ব্যাখ্যা করেন। না, এই রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেইটা কিন্তু একটা গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে, এটা শুরুটা হয়েছে কারণ ATM ট্যাম্পার ছিল। বেশ। তো ATM-টা এমনভাবে ট্যাম্পার করেছে যে কার্ড ঢোকালে কার্ডটা ভিতরে ঢুকে যাচ্ছে আর বেরোচ্ছে না। ওকে। তো গুড নিউজ হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যা গাইডলাইন আছে, যদি আমার ব্যাংকের কোনো গাফিলতির জন্য আমার টাকা খোয়া যায়, তাহলে ব্যাংকে কিন্তু সেই টাকাটা ফেরত দিতে হবে। সুতরাং কেউ যদি টাকাটা চলে যায়, সে যদি ব্যাংকে গিয়ে লিখিত কমপ্লেন জানায় এবং পুলিশ একটা ডায়েরি করে, এবং এই পুলিশের ডায়েরি শুদ্ধ একটা গিয়ে কমপ্লেন করে, ভালো করে লিখে যে এইখানে আমার টাকাটা ATM কার্ডটা ঢুকে গেছিলো, তারপরে আমি এই করেছি, সেইখানে কিন্তু ব্যাংকের একটা দায়িত্ব থাকে। এবং যদি ব্যাংক সেখানটায় কোনো হেল্প না করে, তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে পোর্টাল আছে সেখানটায় গিয়ে কমপ্লেন যদি কেউ করে বা ইমেলে যদি কেউ কমপ্লেন করে, তাহলে কিন্তু ব্যাংক সেটা টাকাটা বাধ্য ফেরত দেওয়ার জন্য। বেশ বেশ। কিন্তু ম্যাক্সিমামই যে ফ্রডগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে খুব একটা বেসিক এলিমেন্টারি প্রবলেম আছে যেটা মানুষ বারবার ভুল করছে। বেশ। আমরা সবসময় বলি যে কাউকে যাকে চেনেন না তাকে আপনি OTP শেয়ার করবেন না, এটা খুব সামান্য জিনিস। একদম 99% প্রবলেম কিন্তু এখানে সলভ হয়ে যায়। এই যে ঘটনাটি ঘটেছে সেখানেও আমরা দেখেছি মানুষ ডেফিনেটলি আমার ATM-টা খারাপ ছিল, সেখানটায় সে ATM-টা ভিতরে ঢুকে কার্ডটা দিয়েছে, কার্ডটা বেরোচ্ছে না।
যারা অপরাধী তারা এটিএম এর বাইরে একটা পোস্টার লাগিয়েছে যে বিপদে পড়লে এখানে ফোন করুন। তো এটা মানুষ হয়তো প্যানিক সিচুয়েশনে দাঁড়িয়ে কোথায় যাব কি করব না করে এই নাম্বারটায় কল করেছে। সন্দীপ, আমার টেকনিক্যাল একটা ছোট কোয়েশ্চেন আছে। এই যে আপনি বলছেন যে এটিএম মেশিন ট্যাম্পার, তা আমি যখন কার্ড ঢোকাচ্ছি তখন এটা ভেতরে আটকে যাচ্ছে, আপনি বলছেন স্টাক, কিভাবে যাচ্ছে সেটা? না, এটিএম এর ভিতরে কিছু একটা করেছে যার জন্য কি হচ্ছে, আমরা তো অনেক সময় দেখি কার্ডটা আটকে গেছে, তো ভিতরে ডেফিনেটলি এটিএম এটা তো ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। আমি জানি না এখানটায় কি ব্যাংকের কীভাবে হয়েছে, অনেক রকমভাবে হতে পারে। বেশ বেশ। তো আমাদের সাসপেক্ট হচ্ছে যে এখানে যারা সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে এই এটিএমগুলো দায়িত্ব দেওয়া হয় মেনটেন করার জন্য, তাদেরই কোনো এক্স এমপ্লয়ি এটাকে করেছে, নইলে ওরকম এটিএম খুলে ট্যাম্পার করা যায় না। বেশ। কোনো স্কিমার লাগিয়েও ভিতরে ঢুকে যাবে এরকম ইউজুয়ালি হয় না। বেশ। হ্যাঁ, তো স্কিমার লাগানো হতে পারে, ভিতরে কিছু ট্যাম্পারিং করতে পারে, ওটা ব্যাংকের কোনো যারা আছেন এইসব কাজ করেন তারা বলতে পারে। মেইন পয়েন্টটা হচ্ছে বাইরে যে পোস্টারটা লাগিয়ে দিয়ে গিয়েছে, সেই পোস্টারটা একটা বড় করে নাম্বার দিয়ে দিয়েছে। রাইট। তো ব্যাংকের হেল্পলাইন নাম্বার কোনোদিন এটিএম এর বাইরে থাকে না, থাকবে এটিএম এর ভিতরে থাকবে। তো মানুষ ওখানে একটা ভুল করেছে। তার থেকেও বড় যেটা বেসিক ভুল, বারবার আমি চলে আসছি, তারা যখন এই নাম্বারটায় কল করেছে, নাম্বারটা থেকে বলেছে বেসিক্যালি জামতারার নাম্বার, যে আপনারা এই কার্ডটাকে ইমিডিয়েটলি ব্লক করে দিন। কি করে ব্লক করতে হবে, একটা নাম্বারে আপনাকে এখানে এই যে মোবাইলটা আপনি কল করছেন, ওই মোবাইলের মধ্যে পিনটা আপনারা প্রেস করুন। তা যে মুহূর্তে মোবাইলে পিনটা প্রেস করেছে, এটিএম পিনটা, যে কলটা পিক আপ করেছে তার কলার আইডির মধ্যেই তো পিনটা উঠে আসছে। আপনি যদি নাম্বার প্রেস করেন তো অটোমেটিক্যালি উঠে আসে, কারণ যেখান থেকে কলটা আসছে সেখানে ওখানে যখন পিন করেছে ওখানে চলে আসছে। যে মুহূর্তে চলে আসছে পিনটা জেনে যাচ্ছে। একবার যে মুহূর্তে এটিএম পিনটা জেনে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু সে নেট ব্যাংকিং হোক বা বিভিন্নভাবে হোক, ফোন ব্যাংকিং হোক, সে কিন্তু তারপরে ওই পিনটা দিয়ে টাকাটা ট্রানজ্যাকশন করতে পারে। এবার মানুষ অনেক সময় জিজ্ঞেস করে, তাহলে কি পিন আমি কোনো সময় দেবো না? না, পিন তো কোনো সময়, কোন সময় পিনটা দেবো। আমি একটা ক্যাব বুক করলাম, আমি ক্যাবটাতে উঠে আমার তার ড্রাইভারকে চোখের সামনে দেখতে পাচ্ছি, রাইট, সেখানে আমি পিনটা দেবো, কোনো সমস্যা নেই। যাকে পিনটা আমি বলছি সেই লোকটা যদি আমাকে সামনে থাকে, তাহলে পিনটা দিতে আমার কোনো আপত্তি নেই। বেশ। কিরকম, আরেকটা হচ্ছে আমি একটা কোনো ডেলিভারি নিয়েছি, সেখানটা আমাকে বলছে ক্যান্সেলেশন কোড বা ডেলিভারি কোডটা দেওয়ার জন্যে, সেই ক্ষেত্রেও কিন্তু লোকটি আমার সামনেই দাঁড়িয়ে আছে। বেশ। যেহেতু সামনে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু তাকে পিনটা বলতে পারি। কিন্তু যে মুহূর্তে আমাকে ফোন করে কেউ জিজ্ঞেস করবে পিনটা বলুন, সেটা 100% ফ্রড, সেটা কোনোদিনই আমি পিনটা দেখা দেবো না। ওকে, এইটুকু যদি মানুষের মাথায় থাকে, তাহলে কিন্তু এই গন্ডগোলটা হওয়ার কথা নয়। বেশ। স্বাভাবিকভাবে সন্দীপবাবু, এরকম যদি সিচুয়েশন হয়, যেভাবে আপনি এক্সাম্পল দিয়ে বোঝালেন, সেক্ষেত্রে ডিরেক্ট ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে কথা বলা উচিত। দেখুন, আমার যেটা মনে হয় যে যখন আপনারা একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন, প্রথমে অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গেই ব্যাংক ম্যানেজার বা যে ভদ্রলোক আপনাকে হেল্প করছে খোলার জন্যে, ব্যাংকের যে কর্মচারী, তার কাছের থেকে একটা নাম্বার নিয়ে রাখা উচিত, যে আমি যদি বিপদে পড়ি কোন নাম্বারে কল করব। প্রত্যেক ব্যাংকের একটা হেল্পলাইন নাম্বার থাকে। ইনফ্যাক্ট যদি ভালো মানে টাকা পয়সা থাকে, একটা রিলেশনশিপ ম্যানেজারও দিয়ে দেয়। একদম। তো রিলেশনশিপ ম্যানেজার থাক বা না থাকলে একটা নাম্বার নিয়ে রাখা উচিত। এই নাম্বারটা মোবাইলে সেভ করে রাখুন। বিপদে পড়লে যদি খোঁজাখুঁজি করতে হয়, তখন মোস্ট লাইকলি গুগল করে যেগুলো বেরোয় সেগুলো সমস্ত জামতারার নাম্বার, এবং ওখানে ফোন করলে সে আরও হেঁটে হেঁটে জামতারা কল সেন্টারে ঢুকে যায়। একদমই। তো আজকে এই যে ফার্স্ট থিং হচ্ছে আমার একটা মোবাইল নাম্বার নেওয়া উচিত। নাম্বার 2, আমি ধরলাম যে আমার কোনো কারণে যেভাবেই হোক টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেল। টাকা যদি অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায়, তার একটা পরবর্তী স্টেপ আছে, যে স্টেপগুলো করলে টাকাটা ফেরত পাওয়া যায়। বেশ। কীরকম? প্রথম হচ্ছে আমি 1930-তে কল করবো, 1930। এই নাম্বারটা হচ্ছে ন্যাশনাল হেল্পলাইন নাম্বার টু রিপোর্ট সাইবার ক্রাইম। এটা কিন্তু জিডি বা এফআইআর নয়। বেশ। এটার কাজটা কি? এটার ছোট্ট কাজ আছে। যে মুহূর্তে আমি ওখানে ফোন করে আমি এই অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরোলো, বেরিয়ে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেল, ওই অ্যাকাউন্ট আপনি ট্র্যাক করবেন কিভাবে? আমার ব্যাংকের আমি যদি স্টেটমেন্ট দেখি পেয়ে যাব। বেশ। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকাটা আমরা নিজেরাই অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি,
বা কোনো ইউপিআইতে দিয়ে দিচ্ছি। ঠিক। ম্যাক্সিমাম ফ্রডে দেখা যায় যে আমাকে মানুষ কিন্তু নিজেই দিয়ে দিচ্ছে, টাকাটা দিয়ে দিচ্ছে। মানে ওটিপি শেয়ার করলে তো অটোমেটিক চলে হ্যাঁ, যাচ্ছে। তো সেখানটাতে আমি ব্যাংক স্টেটমেন্ট খুলি বা ইউপিআই নিজেই দিই ইউপিআই, আমি যদি বলতে পারি যে এই টাকাটা আমার বেরিয়ে গেছে, এইখান থেকে বেরিয়েছে আর এইখানে ঢুকেছে, 1930 কাজ হচ্ছে ওই উল্টো দিকের অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া, যাতে মানে যেখানে immediate- টাকা গেছে। যেখানে টাকাটা গিয়েছে, বেশ যাতে ইমিডিয়েট সেখান থেকে টাকাটা উইথড্র করে বার না করতে পারে। বেশ, ওই অ্যামাউন্টটা ব্লক হয়ে গেল। ওই অ্যাকাউন্টটা টেম্পোরারিলি ব্লক হলো। বেশ বেশ বেশ। এইবার কি হলো, আমি এবার চলে গেলাম পুলিশ থানাতে, ওকে। এবার সাইবার সেলে গিয়ে আমি এবার ডিটেলস এই দেখালাম যে আমি 1930-তে কল করে আমি এই পেয়েছি, আমার এই অ্যাকনলেজমেন্ট নাম্বার। পুলিশ তার উপর একটা জিডি করবে, জেনারেল ডায়েরি অথবা এফআইআর। ওকে। এ তাহলে আমাকে কি রইলো, একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার রইলো ফ্রম 1930, আমি একটা পুলিশের কাছ থেকে একটা জিডি নাম্বার পেলাম। এই দুটো নিয়ে আমাকে ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমি এই ফ্রডটা আমার সঙ্গে হয়েছে, এই আমি পুলিশে গিয়েছি, এই আমার জিডি নাম্বার, আমার এই ব্যাংক স্টেটমেন্ট, আপনারা টাকাটা ওই ব্লকড অ্যাকাউন্ট থেকে এবার রিভার্স করুন। ওকে। এবার নয় ব্যাংক নয় পুলিশ ইন্টারনালি এরা চলে যায় কোর্টে। ওকে। কোর্টে গিয়ে এরা অ্যাপিল করে যে এরকম ফ্রড হয়েছে, টাকাটা রিভার্স করা হোক। কোর্ট তখন অর্ডার দেয়, তখন ওই ব্লকড অ্যাকাউন্ট থেকে টাকাগুলো রিভার্স হয়। বেশ। এবার যদি পুলিশ থানা খুব রিমোট ভিলেজ বা কোনো মানে গ্রাম, প্রত্যন্ত গ্রামে হয়, তখন ওরা একটু ডিলে করে, মানে ওরা জানে না এইসব নিয়মগুলো। তো আমি অনেক লোককে বলি যে আপনারা নিজেরাই কোর্টে চলে যান, হ্যাঁ, কারণ তাহলে আরো জানবেন আপনাদের যে এটা আছে আর্জেন্সিটা আছে, ওটা তো পুলিশ একটু ডিলে করলো। বা এখানে কলকাতায় যদি হয়, পুলিশ খুব তাড়াতাড়ি চলে যায়। ওই কোর্ট থেকে যখন অর্ডার বেরিয়ে যাবে, তখন ওই টাকা কোনোভাবে আর ওই অ্যাকাউন্ট থেকে বেরোতে পারবে না, একদম রিভার্স হয়ে এই আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, মানে যার কাছ থেকে টাকাটা ভিকটিম বেরিয়েছে। এইটা হচ্ছে প্রসেস। ওকে। যদি কোনো কারণে ব্যাংক হেল্প না করে বা উল্টো দিকের ব্যাংক থেকে কোনো ডিলে হয়, গুগলে গিয়ে আরবিআই কমপ্লেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমপ্লেন করলে একটা পোর্টালে যাওয়া যাবে, সেই পোর্টালে ঢুকে ওখানে লিঙ্ক আছে কমপ্লেন এগেনস্ট দ্য ব্যাংক। ওইখানে যদি আমি কমপ্লেন করি, তাহলে যে ব্যাংকের ম্যানেজার এদিক হোক বা ওদিক হোক, তার চাকরি চলে যাবে। মানে আরবিআই এতটাই স্ট্রিক্ট ব্যাংকের উপর। মানে আমি যখন ব্যাংকারদের সঙ্গে কথা বলি, ওরা খুব সুন্দর একটা কথা বলেছে যে আরবিআই এখন কাউকে পেনালাইজ করে না, এরকম যদি রিপোর্ট পায় ব্যাংকটাকে বন্ধ করে দেয়, ব্যাংকটাকে জাস্ট ব্যাংকটাকে বন্ধ করে দেবে, মানে ওই সার্ভিসটাকে পুরো বন্ধ করে দেবে। খুব সুতরাং তথ্য আপনাদের সুতরাং প্রত্যেকের জন্য। আজকে যদি আমরা আরবিআইতে কমপ্লেন করি, আরবিআই এতটাই স্ট্রিক্ট যে ব্যাংক কিন্তু তার কোনো জায়গায় ফলাবার করতে পারে না। তো এই ফলো যদি আমি স্টেপগুলো করি, তাহলে কিন্তু টাকা কিন্তু আমি দেখেছি অনেক মানুষ ফেরত পেয়েছে। বেশ বেশ বেশ। আমরা প্রায় কিন্তু সন্দীপবাবু এরকম হয়, যারা বয়স্ক মানুষজন, তাদের নতুন ট্রেন্ড হয়েছে ফোন করে, যেটা ব্যাংক পার্টিকুলার ব্যাংকের নাম করে ফোন করে, আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে, লাস্ট 4টে নাম্বার যদি একটু বলেন। এরকমও কিন্তু প্রচুর কমপ্লেন এসছে এবং অনেক মানুষের কাছে এরকম কমপ্লেন যাচ্ছে এবং তারা ফোন কলসও রিসিভ করছে। এই বিষয়ে আপনি কি সাজেস্ট করবেন? যদি কেউ ফোন করে বলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, লাস্ট 4টে নাম্বার দিন, বলে আপনার ডেবিট কার্ডের নাম্বার 4টে, সিভিভি নাম্বার চাইছে, লাস্ট 3টে নাম্বার। প্রথমত আমি তো বারবার একই কথা বলছি, ওভার দ্য ফোন যাকে আপনি চেনেন না, সামনে এসে দাঁড়ায়নি, তার সঙ্গে কোনো তথ্য কখনো শেয়ার করতে নেই। একদম। শুনতে হতে পারে, সে যদি বলে আপনার এটা এই আপনি হ্যাঁ না করতে পারেন, কিন্তু সে যে মুহূর্তে জিজ্ঞেস করবে আপনি আমাকে এইটা বলুন, তাকে আমি দেখতে পাচ্ছি না সামনে, তার সঙ্গে জিরো শেয়ারিং, এইটুকু প্রিন্সিপাল যদি মানুষ না মানতে পারে, তাহলে তাদের পয়সা যাবেই যাবে, কেউ আটকাতে পারবে না। এইটুকু একটা খুব মিনিমাল একটাই লাইন, মানে কাউকে এটা দেবেন না। সুতরাং মানুষকে যেই ফোন করুক না কেন, এবং একটা সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে এদের কাছে সমস্ত তথ্য আছে। তথ্য মানে আধার কার্ড নাম্বার, প্যান নাম্বার, যাবতীয় তথ্য এদের কাছে আছে, কারণ এই ডেটাগুলো কিছু লিক হয়ে যায়, সেখান থেকে ওরা পেয়ে যায়। সুতরাং এমনও করতে পারে যে হয়তো ফোন করে এতটাই তথ্য দিল যে আপনি কি এখানে থাকেন, আপনার ডেট অফ বার্থ এই, আপনার নাম এই, আপনার ছেলের নাম এই, আপনার বিশ্বাসটা জন্মে গেল। মানুষ ভাবে যে এত কোনো জানলো কি করে, নিশ্চয়ই আমার ব্যাংক, আমার কেওয়াইসি এদের কাছে আছে, থাকতে পারে। যে মুহূর্তে আপনাকে একটা ফার্দার কোনো ইনফরমেশন চাইবে, আপনি আর দেবেন। ওকে সন্দীপবাবু, একটু ডিজিটাল অ্যারেস্ট শব্দটাও কিন্তু আপনাদের প্রত্যেকের খুব চেনা। ডিজিটাল অ্যারেস্ট কি শুনুন, সাইবার ফ্রড অফিসার এবং বিশেষজ্ঞ কি বলছে ডিজিটাল অ্যারেস্ট। মানুষের একটা ভয় আছে যে থানা থেকে আসছি বললে একটু ভয় পেয়ে যায়, এখন থানা থেকে তো আসে না, থানা থেকে ফোন করছি বলে, তো ফোন করে বলে আপনি কোনো একটা অপরাধ করেছেন। কী অপরাধ? আপনার নামে একটা কুরিয়ার ধরা পড়েছে যেখানে ড্রাগস আছে,
অথবা আপনার নামে মাল্টিপল পাসপোর্ট দেখা যাচ্ছে, বা আপনার আধার কার্ডের মধ্যে কোনো অসঙ্গতি আছে, আপনার নামে অনেকগুলো সিম কার্ড দেখা দিয়েছে, এরকম অনেক কিছু বলে। বেশ। এবার ফোন করে যখন বলে আমি থানা থেকে বলছি এবং আপনি এরকম একটা অপরাধ করেছেন, তার জন্য আপনার নামে একটা এফআইআর হবে বা একটা অ্যারেস্ট হবে, আপনার কাছে সমন জারি হচ্ছে, কালকে পুলিশ বাড়ি পৌঁছে যাবে, মানুষ একটু ভয় পেয়ে যায়। এবার যেহেতু ভয় পায়, তখন যদি বলে যে আপনারা একটুখানি এটাকে একটা সেটেল করে নিন, টাকা দিয়ে দিন, অনেকে টাকা দিয়ে দেয় বেশ। চক্ষু লজ্জার ভয়। তো মেইন পয়েন্ট হচ্ছে পুলিশ বারবার বলছে যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। ওকে। এটা একদম কমপ্লিটলি ফেক। পুলিশ কোনোদিন ফোন করে কাউকে বলে না অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করতে গেলে ওদের প্রসেস আছে, ওরা কোর্টে যাবে, সমন নেবে, একটা অর্ডার নেবে, ওয়ারেন্ট বার করবে, নিয়ে বাড়ি চলে আসবে। হ্যাঁ, তারা কোনোদিন কেউ যদি ফোন করে কেউ বলে যে আপনাকে অ্যারেস্ট করবে, বলবেন বাড়ি চলে আসবে, আমাকে বাড়িতে এসে অ্যারেস্ট করে নিয়ে যান, কোনোদিন আসবে না। বেশ বেশ, ওকে। হোটেল বুকিং ফ্রড নিয়ে কিন্তু আপনি আলোকপাত করবেন বলেছিলেন, একটু বিস্তারিত বলেন। হোটেল এটা একটা বিরাট সমস্যা হচ্ছে এখন। প্রচুর মানুষ যখন একটা হোটেলকে কোথাও, আপনি ধরুন দীঘা, পুরী বা গোয়া কোথাও যাবেন, সবাই একদম মানুষ সবার আগে গুগলে গিয়ে সার্চ করে। হ্যাঁ, গুগলে সার্চ করলে ম্যাক্সিমাম দেখবেন উপর দিকে স্পন্সার্ড লিঙ্ক বলে কিছু হোটেলের লিঙ্ক চলে আসে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে বলে। ওই ম্যাক্সিমাম স্পন্সার্ড লিঙ্ক কিন্তু বেসিক্যালি ফ্রড, জামতারার বানানো। আমি এই মোমেন্টে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। একটা হোটেল, খুব নামকরা হোটেল, পুরীর সিগাল হোটেল, রাইট, খুব রিপিউটেড, সবাই জানে। সিগাল হোটেলের একটা সাইট হচ্ছে অরিজিনাল সাইট, আর একটা সাইট হচ্ছে নকল সাইট, দুটোই লাইভ, দুটোরই লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাকে। এবং যে নকল সাইটটা আছে সেটা দেখতে আরও সুন্দর, রিসেন্টলি বানিয়েছে। অরিজিনাল সাইটটা তো 10 বছর আগে বানিয়েছে, একটু পুরনো দেখতে। নতুন সাইটটা ঝকমক করছে এবং একটু আইডেন্টিফাই করা খুব মুশকিলের ব্যাপার। এবং সবচেয়ে মজা হচ্ছে যে ফেক সাইটটা, সেটা এত সুন্দর ডিজিটাল মার্কেটিং করেছে যে ওটা উপর দিকে চলে আসে। এবার মানুষ যখন ওটা হোটেলের নাম দিয়ে সার্চ করছে, তখন পুরো ওই নতুন যে ফেক সাইটটা, সেটা এতটাই ভালো বানিয়েছে, ওটা উপর দিকে আসছে। স্বাভাবিকভাবে ক্লিক করবে লোক, ওটা ক্লিক করছে, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করছে, যেই ফোন করছে বলছে লাস্ট দুটো মাত্র ঘর খালি পড়ে আছে, এক্ষুনি বুকিং করুন, নইলে বেরিয়ে যাবে। এবং অনেক ডিসকাউন্ট অফার করছে, 4,000 টাকার রুম বলছে আপনি 3,000 বা 2,000 টাকায় আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, এখন ডিসকাউন্ট চলছে, কিন্তু লাস্ট দুটো ঘর পড়ে আছে, আপনি কিন্তু পাবেন না এরপরে। আর এতটাই মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে মানুষ। আমি একজনকে জানি 3 লাখ টাকা দিয়ে দিয়েছে। 3 লাখ মানে বলেছিল 30,000 টাকা দিতে, মানে অনলাইনে ভালো করে দেখেও নি, একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, একটা কিউআর কোড পাঠিয়ে দিয়েছে, যেই ক্লিক করেছে বা স্ক্যান করেছে, ওই 30,000 টাকাটা শূন্য যে অ্যাড করে দিয়েছে ও খেয়ালও করেনি, টাকা বেরিয়ে চলে গেছে। অথবা একটা ওটিপি হয়তো দিয়ে দিয়েছে, সেখান থেকে পরপর ইউপিআই ধরে টাকা বার করে নিচ্ছে। সুতরাং হোটেল বুকিং করার সময় সবসময় মাল্টিপল সাইট থেকে দেখে নেবেন যে এর নাম্বারটা কি। প্রেফারেবলি যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে সেখানে কল করুন, ল্যান্ডলাইনে ফ্রড হয় না। কিন্তু মোবাইল নাম্বার যদি দেওয়া থাকে, আর প্রথম কথা হচ্ছে একটা মোবাইল নাম্বারটাকে আপনি মাল্টিপল সাইট থেকে দেখুন যে ওই নাম্বারটাই সব সাইটে মেনশন করা আছে কিনা, 1। 2, কেউ যদি টাকা দিতে বলে, আপনি যখন কিউআর কোডে স্ক্যান করছেন তখন একটা নাম দেখায়, ঠিক সেইটা কি সিগাল দেখাচ্ছে নাকি কোনো ব্যক্তির নাম দেখাচ্ছে, সেটাও তো ইম্পর্টেন্ট। তো সেটা এখানে যদি একটা ব্যক্তির নাম দেখায়, সেটাও ঝাড়খণ্ড বিহারের ব্যক্তি, আপনি উড়িষ্যাতে পুরীতে আপনি হোটেল বুকিং করছেন, তো এখানে সাবধান হয়ে যাওয়া উচিত। একদম। তো এই জিনিসগুলো যদি একটু অ্যালার্ট থাকে তাহলে কিন্তু এতটা ফ্রড বাড়ে না। বেশ। সন্দীপবাবু, আমরা কিন্তু অনেকে অনলাইন শপিং করি, অনলাইনে আমরা পে করি, অনলাইনে জিনিসপত্র কিনি, হাউ সেফ ইট ইজ? না, অনলাইনে পেমেন্ট বলতে প্রথম কথা হচ্ছে এটা কি খুব নাম করা সাইট নাকি বেনামি, মানে খুব একটা নাম করা সাইট নয়। আজকে ম্যাক্সিমাম একটা সূত্রপাতটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে। ফেসবুকে দেখবেন আমাদের যখন ওয়ালে স্ক্রল করি প্রচুর অ্যাড আছে, একদমই। এবং জামা কাপড় 300 টাকায় জামা বিক্রি করছে, ব্র্যান্ডেড জুতো 500 টাকায়, 1000 টাকায় স্টিরিও বিক্রি করছে, 50,000 টাকা ব্র্যান্ডেড জুতো 200 টাকা 500 টাকা। এগুলো সব ফ্রড বেসিক্যালি। মানুষ লোভে পড়ে এগুলোতে ক্লিক করে চলে গেল একটা সাইটের মধ্যে, সেখানে খুব ঝকমক করছে। আজকাল সাইট কিন্তু HTTPS দিয়েও ফ্রড সাইট বানাচ্ছে, এটা আগে বানাতো না। আগে আমরা বলতাম HTTPS দেখে নিন, এখন S দিয়েও বানিয়ে দিচ্ছে। এবার মজা হচ্ছে যে কোনো একটা সাইটে যদি আমি কেনাকাটি করি, আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যাতে আমাকে কোনোভাবেই ফ্রডটা করতে পারবে না। আমি জিনিসটা নেবো, খুলে দেখবো, দেখি গন্ডগোল আছে, আমি পয়সা দেবো। এইবার হচ্ছে যদি কালকে গিয়ে আমরা দেখি যে ওখানটায় ক্যাশ অন ডেলিভারি অ্যাকসেপ্ট করছে না, সেটা প্রথম রেড ফ্ল্যাগ। নাম্বার 2 হচ্ছে যে কোনো সাইট যদি আমাকে অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিতে হয়, আমাকে ওখানে একটা ল্যান্ডলাইন নাম্বার দিতে হয়।
এটা গভর্নমেন্টের নিয়ম, আরবিআই এর রেগুলেশন। বেশ। ওই ল্যান্ডলাইন নাম্বারটা যেই কল করব দেখা যাবে ওটা কাজ করে না, ইনভ্যালিড নাম্বার বা আউট অফ অর্ডার। তার মানে বুঝে গেলাম একটা এত বড় সাইটে একটা ল্যান্ডলাইন নাম্বার দিয়েছে, এটা কাজ করে না বা কেউ তুলছে না, তার মানে ডেফিনেটলি ফ্রড সাইট। অ্যাবসলিউটলি। আরেকটা যেটা আমরা দেখতে পারি একটু টেকনিক্যাল, যেটা আগের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, এটার জন্য অ্যাপ্লিকেবল, সাইটটা কবে বানিয়েছে। ওই ডোমেনটা এটা হুইজ বলে একটা ইনফরমেশন আছে, হুইজ.com। হুইজ.com-এ গিয়ে যদি আমি ওই www করে সাইটের ডোমেনটা ফেলে দিই, ও দেখাবে এই ডোমেনটা কবে বুক হয়েছে। ওকে। ম্যাক্সিমাম ফ্রড সাইটগুলো দেখা যাবে 4-5 দিন, 2 সপ্তাহ আগে তৈরি হয়েছে। এটা তো অনেকের কাছে সাধারণ মানুষ জানবে এটা সাধারণ মানুষের জন্য এটা একটু খুব দরকার, কিন্তু যেটা যারা আপনি স্টুডেন্ট বললেন। আছে, একদম, একদম। ইঞ্জিনিয়ারিং বা বাচ্চারা আছে, ওদেরকে যদি একটু বলা হয় যে whois.com, রাইট, এখানে গিয়ে ডোমেনটা ফেললে ও সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে সাইট হ্যাজ বিন রেজিস্টার্ড অন দিস ডেট। ওকে। দেখা যাবে জাস্ট কয়েকদিন আগে রেজিস্টার করেছে, তো ওই সব সাইটে একদমই কেনাবেচা করা উচিত না। বেশ। ফেসবুক আর ইনস্টাগ্রাম কিন্তু প্রায় হ্যাক হয়, আমাদের অনেক ফেসবুকে যারা আছে আমার মাই প্রোফাইল ইজ হ্যাক, যদি এটাকে নিয়ে একটু বলেন। খুবই ইজি এটাকে বন্ধ করা। সবচেয়ে বেশি এখন হ্যাক হচ্ছে হোয়াটসঅ্যাপ, সবচেয়ে বেশি হ্যাক হচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে। কিছুই না, একটা আপনাকে দেখবেন কোনো বন্ধুর একটা অ্যাকাউন্ট থেকে বলবে যে আমি আপনাকে একটা SMS-এ কোড পাঠাচ্ছি, আমার কোডটা শেয়ার করো। বেশ। সেম প্রিন্সিপাল, কোড কাউকে শেয়ার করব না, যে কোডই হোক না, যে কোডই হোক না কেন। ওই কোডটা যে মুহূর্তে আমি ওকে শেয়ার করবো, হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যাবে। এটা এখন সারাদিন বোধহয় আমার কাছে 50-60টা করে ফোন আসা শুরু করেছে। এবার এই সবগুলো বন্ধ করার একটাই রাস্তা। কি রাস্তা? 2 স্টেপ ভেরিফিকেশন বা OTP এনেবল করা। বেশ। কি করে করব? হোয়াটসঅ্যাপে যদি আমি লগ ইন করি, মানে ঢুকলাম, ঢুকে নিচে যে সেটিংসটা আছে, অ্যান্ড্রয়েড হলে উপরে থাকবে, অ্যাপেল আইফোন হলে নিচের দিকে থাকবে। ওই সেটিংসের মধ্যে গিয়ে আমি দেখবো অ্যাকাউন্টসের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশন। অ্যাবসলিউটলি 2 স্টেপ ভেরিফিকেশন। ওই 2 স্টেপ ভেরিফিকেশনটাকে যদি আমি এনেবল করে রাখি, তাহলে কোনো দিন ওটা হ্যাক হতে পারে না। ওকে। জিমেলের মধ্যেও আছে। জিমেলে যদি আমি উপর দিকে 9টা ডট দেখি, ওই 9টা ডটের মধ্যে যদি ক্লিক করি অ্যাকাউন্টসে ক্লিক করলে সিকিউরিটির মধ্যে ক্লিক করলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। বেশ। ফেসবুকের মধ্যেও আছে, বেশ। ওই সেটিং এর মধ্যে, প্রাইভেসির মধ্যে 2 স্টেপ। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, টুইটার হোক, লিঙ্কডইন হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, এইটা অন করে রাখুন, কোনো দিন অ্যাকাউন্ট হ্যাক হবে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু যেভাবে সন্দীপবাবু বোঝালেন, যদি আমরা প্রত্যেকে এইভাবে ফলো করি, তাহলে আমার মনে হয় আগামী দিনে ফ্রড হওয়ার থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো, বাঁচাতে পারবো অনেককে। ক্রিপ্টো ইনভেস্টমেন্ট ফ্রড নিয়ে আপনি বলছিলেন, একটু বলবেন। ক্রিপ্টো ইনভেস্টমেন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সূত্রপাত হয় সেটা হলো ওয়ার্ক ফ্রম হোমের জন্য একটা SMS আছে যে আপনি কি বাড়িতে বসে আছেন, আচ্ছা, বাড়ির থেকে কাজ করুন। আপনাকে কি করতে হবে? সামান্য কিছু লিঙ্কে ক্লিক করতে হবে, আপনি পার ক্লিক 200 টাকা করে পাবেন, মাসে আপনি 30,000 টাকা করে ইনকাম করতে হবে। এটা কি নতুন ক্রিয়েটিভিটি? অনেক দিন ধরে চলছে, আচ্ছা, কিন্তু মানুষ এটার মধ্যে পা দিচ্ছে। এইবার যে মুহূর্তে আমি এইটা করলাম, ও আপনাকে একটা 200 টাকা করে পাঠিয়ে দিল। এবার আপনি তো খুব খুশি, 200 টাকা পেয়ে গেছেন। এইবার কি করবে যে আপনাকে বলে আপনি এত ছোট ছোট কাজ করছেন করে, আপনি টেলিগ্রামে চলে আসুন, যেখানে অনেক বড় বড় টাকার কাজকর্ম হচ্ছে। এই টেলিগ্রাম যে চ্যাট মেসেঞ্জারটা, এটা খুব ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? টেলিগ্রাম পুলিশের সঙ্গে কোনো ইনফরমেশন শেয়ার করে না। ওকে। তার জন্য সমস্ত অপরাধী এখন টেলিগ্রাম চ্যাটটাকে ইউজ করছে নিজেদের এইসব কাজকর্ম করার জন্য। বেশ। টেলিগ্রামে যেই গেলেন, আপনাকে একটা গ্রুপে ঢুকিয়ে দেবে। সেই গ্রুপের মধ্যে দেখবেন 100টা লোক বসে আছে, সবাই চ্যাট করছে যে আজকে আমি 2 লাখ টাকা ইনভেস্ট করলাম, 4 লাখ হয়ে গেল, ক্রিপ্টো কারেন্সিতে হুহু করে টাকা বাড়ছে। বেসিক্যালি ওই পুরো গ্রুপটা যে 100 জন লোক বসে আছে, ওর মধ্যে আপনি একা ভিকটিম, 99টা লোক হচ্ছে জামতারা গ্যাংয়ে। তারা নিজেদের মধ্যে আপনাকে এমনভাবে চ্যাট করতে থাকবে, আপনি 2 দিন বাদে হলো আমিও একটু ইনভেস্ট করি। কিসে ইনভেস্ট? নয় IPO, নয় ক্রিপ্টো কারেন্সি। আপনি যা টাকা ইনভেস্ট করবেন, ওরা একটা ড্যাশবোর্ড দিয়ে দেবে, ID পাসওয়ার্ড দেবে, দেখবেন টাকাটা বাড়তে থাকছে, কোনো টাকা বাড়ে না। বেসিক্যালি পেছন থেকে ও ফিগারগুলো বাড়তে থাকে। জাস্ট অ্যাডমিন প্যানেল থেকে আমি ভাবছি আপনার মনে হচ্ছে বাড়ছে, ও অ্যাডমিন প্যানেল থেকে টাকাটা শুধু ফিগারগুলো বাড়িয়ে যাচ্ছে। বেশ। যেদিনকে আপনি বলবেন যে আমি টাকাটা উইথড্র করতে যাব, ID পাসওয়ার্ড ব্লকড, আপনার সমস্ত কমিউনিকেশন ব্লকড, ওই টেলিগ্রামের গ্রুপ থেকে আপনাকে বাদ দিয়ে দেবে এবং আপনি কোনোভাবেই আর লোকটাকে আর ট্র্যাক করতে পারবেন না। সুতরাং ক্রিপ্টোকারেন্সি বা এই IPO-তে যদি ইনভেস্ট করতে হয়, সেই রকম কোনো অ্যাডভাইজার টেলিগ্রাম চ্যানেলে নেই। যদি কেউ বলে টেলিগ্রামে আসুন, আপনাকে আমি ভালো অ্যাডভাইস দেবো, আপনি সেখান থেকে ইমিডিয়েট দৌড়ে পালিয়ে যাবেন। বেশ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি একটু বলেন, AI আগামী দিনে কি সতর্কতা আমাদের প্রত্যেকের
দেখুন এআই বেসিক্যালি কি হচ্ছে, ডিফেক্ট তৈরি করছে। Okay. মানে কিরকম হচ্ছে, মাঝখানে খুব হচ্ছিল, ফোন করে বলছে যে আপনার বাচ্চা ধরা পড়েছে, থানায় আছে, মারপিট করছিল বা ড্রাগস নিয়ে ধরা পড়েছে, আপনি টাকা দিন, নইলে এটা ডিজিটাল অ্যারেস্টেরই মতো, একটু টুইক আছে কিরকম। ওকে, এবার কেউ তো বিশ্বাস করবে না, হট করে বলছে যে আপনি একটা কাজ করুন, আপনি বাচ্চার সঙ্গে কথা বলুন। এবার যখন ফোনটা কথা আপনি বলছেন, দেখবেন বাচ্চার আপনার নিজের ছেলে বা মেয়ের গলা আপনি শুনতে পাচ্ছেন, তারা বলছে মা বা বাবা বাঁচাও আমাকে, এখান থেকে নিয়ে যাও, আমাকে ধরে রেখে দিয়েছে। এবার এটা কীভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো কীভাবে, এই প্রত্যেকটা বাচ্চার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। ওকে, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওর রিলটা নামিয়েছে, এখন সবার তো রিল চলছে সব দিকে, ওই রিলটা নামিয়ে ওই অডিওটাকে তুলে ওইটা ডিপফেকের মধ্যে দিয়ে, এবং 1000টা সাইট আছে, পুরো তুলেছে, এবং তারপরে যা যা ও টাইপ করছে ওই ভয়েসে ওটা অডিওটা বেরোচ্ছে। ওকে, সুতরাং আপনার সঙ্গে যখন কথা হচ্ছে, কালকে যদি আপনি শোনেন যে আপনার হাজব্যান্ডের ভয়েস শুনতে পাচ্ছেন, বা বাচ্চার ভয়েস শুনতে পাচ্ছেন, বা আপনার বেস্ট ফ্রেন্ডের ভয়েস শুনতে পাচ্ছেন, ওটা খুব সহজে নকল করা যাচ্ছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এবং আগামী দিনে আমাকে যদি সামনে থেকে কেউ সেই নিশির ডাক বলে না, তো কেউ যদি ডাকে এবং সে যদি ভয়েসটা চেনা লাগে, ওটা ডিফেক্ট, ওটা এআই, ওটাকে বিশ্বাস কিন্তু দুবার চিন্তা করে আমায় করতে হবে। সাধারণ মানুষের কাছে প্রচন্ড আগামী দুনিয়াটা বড় খুব চ্যালেঞ্জ। গন্ডগোল, আগামী দুনিয়াটা খুব কেওটিক আসছে। কোনটা যে ভার্চুয়াল, কোনটা যে রিয়েল, Absolutely. কোনটা যে মানুষ নকল, তো কোনটা দিশাহারা যে হয়ে যাবে। আসল, এটা নিয়ে খুব সমস্যা হবে এবং মানুষকে একটু সাবধান থাকতে হবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সন্দীপবাবু, আপনার সময়ের জন্য অনেক কিছু আপনি শেয়ার করলেন, আপনারা জানলেন এবং আমরা জানালাম। এখনও কার্ডটা আমার হাতে আছে, কিন্তু ভীষণ সতর্ক থাকবেন, কোনো নাম্বারে ফোন করবেন না। সন্দীপবাবু যে প্রসেস বললেন ফলো করবেন, অনলাইন পেমেন্ট করার সময়, ক্রিপ্টোকারেন্সির সময়, হোটেল বুকিংয়ের সময়, এগুলো আর মাথায় রাখবেন। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বন্ধ রাখুন, নইলে প্রচুর টাকা বেরিয়ে যাবে। একদম। সুতরাং আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদেরকে সুরক্ষিত রাখার, কারণ আপনাদের সুরক্ষিত রাখাটাই কিন্তু আমাদের প্রধান কাজ। এইভাবেই চলতে থাকবে, আরও অনেক টপিক নিয়ে আমরা আসবো। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, শুভরাত্রি।